নমস্কার। আজ দিনভর টান টান উত্তেজনা, সেই উত্তেজনায় কি হতে পারে, আদৌ শেষ হবে কিনা, মীমাংসা হবে কিনা, এই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে তখন ঠিক বিকেল 4:38 কলকাতা হাইকোর্ট থেকে খবর এলো আজ আর নয়, আবার আগামীকাল দুপুর 2টায় এই হেভিওয়েট মামলার শুনানি। মামলা শুনানি হলো না কেন, আজ নিষ্পত্তি হলো না কেন, জামিন কি জামিন নয় সে প্রশ্নের উত্তর মিলল না কেন, আমরা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো। আরো অনেক প্রসঙ্গ উঠে এসেছে, সব আপনাদের দেখাবো, কিন্তু তার আগে আজকে আছেন আমার সঙ্গে আলোচনায় জনতার দরবারে। পরিচয় করে দিই, আমার সঙ্গে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন, আরো এক বিশিষ্ট আইনজীবী অনির্বাণ ঘোষাকুড়াত আমার সঙ্গে রয়েছেন, আর রাজনৈতিক দলের প্রতিনিধিরাও আমার সঙ্গে রয়েছেন। আসুন একে একে পরিচয় করিয়ে দিই। একদম আমার বাদিক থেকে বিশ্বজিৎ দেব, তৃণমূলের মুখপাত্র, ঠিক তার পাশে বিজেপি নেতা প্রণয় রায়, তার পাশে অর্চনা মজুমদার আরেক বিজেপি নেতা, এবং তৃণমূলের মুখপাত্র আরেকজন স্নেহাশিস চক্রবর্তী। আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলবো, কিন্তু ঠিক কি কি সওয়াল জবাব হলো বলুন তো। আজ মূল জায়গাটাই ছিল জামিন হবে কি হবে না, বেল না জেল, জানিয়ে মরিয়া ছিল রাজ্য, জানিয়ে মরিয়া ছিলেন 4 হেভিওয়েটের আইনজীবীরা। আর এই জামিন আটকানোর ক্ষেত্রে যতটা মরিয়া ছিল সিবিআই, তার সঙ্গে আরো একটা প্রেয়ার ছিল এই রাজ্যে মামলা নয়, নিয়ে যাওয়া হোক অন্য রাজ্যে, কারণ আইন শৃঙ্খলা। এবং শুরুতে এই জামিন কি জামিন নয় দিয়ে আলোচনা শুরু হলেও বেশিরভাগ সময় প্রায় 2.5 ঘন্টা জুড়ে আবর্তিত হলো আইন শৃঙ্খলার প্রশ্ন, মুখ্যমন্ত্রীর সিবিআই দপ্তরে ছুটে যাওয়ার প্রশ্ন, বাইরে বিশৃঙ্খলার প্রশ্ন, এবং অমীমাংসিত থাকলো আজকের এই শুনানি। আমি ঠিক এই প্রশ্ন নিয়ে বিকাশ বাবু আপনার কাছে আসি। আমরা বিশেষ কিছু উল্লেখযোগ্য পয়েন্ট আপনাদের সামনে লাগাতার তুলে ধরবো। বিকাশ বাবু, এটা কি আপনার মনে হয় যে খুব সুচারুভাবে তুষার মেহতা, সিবিআই তারা এই জামিন কি জামিন নয় এই প্রসঙ্গ থেকে ঘুরিয়ে গিয়ে আইন শৃঙ্খলায় কনসেন্ট্রেট করলেন, যেটা সিবিআই এর উদ্দেশ্য ছিল, এবং তাতে সফল হলো সিবিআই আজ? না, বিকাশ বাবুর সঙ্গে ফোন কেটে গিয়েছে, আপনারা বুঝতে পারছেন, উনি শুনতে পাচ্ছেন। আমি ঠিক একই প্রশ্ন আরো এক আইনজীবী অনির্বাণের কাছে করি। অনির্বাণ, দেখুন, প্রাথমিকভাবে বলি যে এখন এই যে আজকে বিষয়বস্তুগুলো হয়েছে, সেগুলো সেই বিষয়বস্তুগুলো যদি আমরা পরপর সাজাই, তাহলে প্রাথমিকভাবে দেখা যায় যে সিবিআই নিজেদেরকে বড্ড দুস্থ প্রমাণিত করার চেষ্টা করছে কোর্টে। তারা বলতে চাইছেন যে কতগুলো পোস্ট বেল ইমোশনাল আউটবার্স্ট সেটাকে ওদের তদন্তে ব্যাঘাত সৃষ্টি করছে। whereas এই পার্টিকুলার কেসে 2017 সাল থেকে 2021 সাল অবধি ওনারা তদন্ত করেছেন। এই যাদেরকে কোর্ট অ্যান্ড কোর্ট হেভিওয়েট বলছেন, সেই তারা কিন্তু ওনাকে তদন্তে সহযোগিতা করেছেন বলে আজ অব্দি এখনো পর্যন্ত সিবিআই কোথাও অভিযোগ করেনি যে ওনারা তদন্তে সহযোগিতা করেননি বা ওনাদেরকে ইনফ্লুয়েন্স করেছে। আজ যা হলো, আজ 2.5 ঘন্টা ধরে আমরা যা দেখলাম, এই 4 অভিযুক্তের আইনজীবীরা মরিয়া ছিলেন জামিনটাকে আদালত থেকে মঞ্জুর করিয়ে নেওয়ার জন্য, কিন্তু সিবিআই দিনের শেষে আজ, অন্তত আজ তারা সফল। একথা কি আপনি আইনজীবী হিসেবে মানেন যে সত্যি সত্যি জামিন নিয়ে কতটুকু আলোচনা হলো? দেখুন, জামিন আজ অব্দি এখনো পর্যন্ত সিবিআই জামিন খারিজের আবেদন করেননি। সিবিআই কিন্তু মেরিটে, এই কেসের মেরিটে হিট করছেন না, অর্থাৎ সিবিআইও জানেন সেই মেরিট অত্যন্ত ভঙ্গুর, তাই জন্য তারা যদি জামিনের খারিজের আবেদন করেন সেটা হয়তো কোর্টে টিকবে না। তাই জন্য ওনারা কতগুলো পোস্ট অ্যারেস্ট ইম্পালসিভ অ্যাকশনকে ঘিরে ওনাদের কেন্দ্রবিন্দুই কিন্তু সেটাই। মানে আপনি বলছেন উদ্দেশ্য প্রণোদিত ভাবেই ডিরেকশনটা চেঞ্জ করার চেষ্টা করেছে সিবিআই? উদ্দেশ্য প্রণোদিত কিনা আমি বলবো না, কিন্তু অবশ্যই এখানে সঠিক আইনি রাস্তা সিবিআই গ্রহণ করছেন, এটা আমি বলবো। অনির্বাণ, আমি আবার আসবো আপনার কাছে। বিকাশ বাবু, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? বিকাশ বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বেশ। বিকাশ বাবু, যে অভিযোগ তৃণমূল দিনের শেষে করছে যে আজ মূলত এই 4 অভিযুক্তের আইনজীবীদের যে উদ্দেশ্য ছিল, তারা কোর্টে মরিয়া হয়ে যুক্তি সাজাবেন জামিনটা যাতে হয়ে যায়, স্থগিতাদেশটা যাতে উঠে যায়, কিন্তু এই 2.5 ঘন্টা যতটুকু আজ শুনানি হলো, কড়া চোখা বক্তব্য, দুপক্ষের অল্টারকেশন, তার বেশিটাই জুড়ে রইল গ্রেফতারির দিন, তার গ্রেফতারির পরবর্তী পর্যায়ে বিশৃঙ্খলা, প্রভাব বিস্তার করা সিবিআই দপ্তরে, মুখ্যমন্ত্রী ছুটে যাওয়া। এটা কি কোথাও মনে হয় সিবিআই খুব সুচারুভাবে তা করতে পেরেছে? এটা কি আইনজীবী হিসাবে আপনি কি মনে করছেন যা হলো সেটা খুব প্ল্যানফুলি সিবিআই করলেন, দে আর সাকসেসফুল? দেখুন, এইসব কথা তো বলা যাবে না প্ল্যানফুলি করেছি কি আনপ্ল্যান্ড ওয়েতে করেছে। যা ঘটনা ঘটেছে সেই সমস্ত ঘটনাটাই কোর্টের কাছে পেশ করতেই হবে, কেন ঘটনাটা ঘটেছে সিবিআই তদন্তের স্বার্থে গ্রেপ্তার করেছেন এবং সেই গ্রেপ্তার উদ্ভূত সব ঘটনা স্বভাবতই
আদালতের কাছে সামগ্রিক বিষয়টাই হাজির করতে হবে এবং দুপক্ষই হাজির করেছেন। দুপক্ষের বক্তব্য শোনার পর আদালত মনে করেছেন যে না, হেফাজত যেটা আছে সেটা আপাতত থাকবে যতক্ষণ না চূড়ান্ত শুনানি হচ্ছে। এর সঙ্গে অনেকগুলো জটিল সাংবিধানিক প্রশ্ন যুক্ত, সেজন্যই হয়তো আদালত একটু সময় নিয়ে শুনছেন। বিকাশবাবু, আজ অভিষেক মানু সিংভি মন্তব্য করেছেন যা যেভাবে গ্রেফতার করা হয়েছে সেটা আনপ্রেসিডেন্টেড, শকিং কেস। তিনি 75 বছরে এরকম দেখেননি। তাহলে উনি বলেছেন ওর অভিজ্ঞতা হয়তো সীমিত, কিন্তু গ্রেপ্তার যেটা করা হয়েছে সেটা বেআইনি নয়। গ্রেপ্তার করার সময় বাড়াবাড়ি করা হয়েছে কিনা সেটা নিশ্চয়ই আদালতের কাছে তারা অভিযোগ করতে পারেন। কিন্তু আমরা তো দেখেছি কিভাবে বামপন্থী কর্মীদের গ্রেপ্তার করা হয়, আমরা তো দেখেছি, সেটা মনুবাবু জানেন না দুর্ভাগ্যজনকভাবে। অতএব এই কথাগুলো হচ্ছে আদালতের কাছে বলতে হয়, তিনি বলেছেন তার বোধ থেকে, এ নিয়ে কোনো মন্তব্য করা ঠিক না। বিকাশবাবু, আমি আবার আসবো আপনার কাছে। আমার সঙ্গে বিশ্বজিৎ দেব রয়েছেন। বিশ্বজিৎ বাবু আইনের চর্চাকারী, তিনি অ্যাডভোকেট জেনারেলের ভূমিকা বছর 10 সামলেছেন একটি রাজ্যের হয়ে, তৃণমূল নেতাও বটে। বিশ্বজিৎ বাবু, আজ যে জায়গা থেকে শুরু হয়েছিল যে দুপুর 2টো নাগাদ যে শুনানি শুরু হবে, সেখান থেকে এই 4 জন জেল থেকে ছাড়া পাচ্ছেন কি পাচ্ছেন না তার একটা ফয়সলা হতে পারে। 2.5 ঘন্টা পরেও সেটা অমীমাংসিত থাকলো এবং বেশিটাই ওই গ্রেফতারির দিন নিয়ে চর্চা হলো, মব, বিশৃঙ্খলা, প্রভাব বিস্তার। কোথাও কি মনে হচ্ছে যে যেভাবে তুষার মেহতা সাজাতে চেয়েছিলেন সে পথেই হেঁটে চলল তৃণমূল, তারা নিজেদের দাবিটা এস্টাবলিশ করার থেকে পিছনে থাকলো? না না, আমি সেটা বলবো না, কিন্তু একটা কথা, যেই কথা আমি ভেরি আনফরচুনেট যে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। স্নেহাশিস, একই প্রশ্ন আপনার কাছে করবো। আমি আসবো বিশ্বজিৎ দা। কেস ডায়েরি আমরা প্রথম থেকেই সকাল থেকেই বলে আসছি যেটা এই গ্রেপ্তারটা সম্পূর্ণ অনৈতিক, এই কারণে যে চার্জশিট জমা দেওয়া হয়েছে, তারপরে সলিসিটর জেনারেল যেখানে হলফনামায় বলছেন যে আর ফার্দার ইনভেস্টিগেশনের প্রয়োজন নেই, তারপরে এই গ্রেপ্তারটা হয় কি করে? ফলে এই গ্রেপ্তারটা অনৈতিক ছিল বলেই আজকে সিবিআই তার যুক্তিটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে অন্যদিকে। কারণ তারা গ্রেপ্তারটা সঠিক নেই। এখন তো কোর্ট সিদ্ধান্ত নেবে, এরা যেদের জেল হবে না সম্পূর্ণ মুক্তই হবে, সিদ্ধান্ত নেবে কোর্ট। সেখানে সিবিআই কি করে তাদের গ্রেপ্তার করে, এবং তারপরে যে হাইকোর্টে যেভাবে, শুনুন, হাইকোর্টে যেভাবে করা হলো, আপনার প্রেজেন্টেশন করা হলো, ভার্চুয়াল প্রেজেন্টেশন করা হলো, সম্পূর্ণ অন্ধকারে রাখা হলো অভিযুক্তদের এবং তার লয়ারদের, একেবারে ভুল বোঝানো হলো হাইকোর্টকে, ভুল বুঝিয়ে এটাকে একটা স্টে অর্ডার করে নিয়ে আসা হয়েছে জামিনের। এটা আমরা আশা করি আমরা কোর্টের উপরে আমাদের অভিযোগ করছে নিম্ন আদালতে যা হয়েছে সেখানেও একতরফা হয়েছে, আমরা সিবিআই তাদের যুক্তি পেশ করতে পারেনি। বিচার ব্যবস্থার উপরে আস্থা ভরসা আছে। আমরা জানি আগামী কাল যে এই জামিন অবশ্যই এনারা পেয়ে যাবে, কিন্তু এই যে দীর্ঘক্ষণ আটকে রাখলো শুধু একটাই কারণে, বাংলার মানুষ যেহেতু প্রত্যাখ্যান করেছে বিজেপিকে, তাই বাংলার মানুষের প্রতিশোধ নেওয়া, বাংলার মানুষের প্রতি, এটাই এই রাজ্য সরকার। বিশ্বজিৎ বাবু কিছু বলতে চান? আমি আগে শুনে নিই, তারপর যাবো বিজেপির কাছে। হ্যাঁ বিশ্বজিৎ বাবু। একবারে যে আমরা কেস ডায়েরি নিয়ে যেতে পারিনি সেই কথা কিন্তু নিম্ন আদালতে বলা হয়নি, এবং সেই কথার রিফ্লেকশন কিন্তু অর্ডার শিটে নেই। সুতরাং পুরো ব্যাপারটাই কিন্তু রাজনৈতিক প্রতিহিংসামূলক কাজ হয়েছে, এবং চার্জশিট দেওয়ার পর গ্রেপ্তার করার কোনো মানে হয় না, আইনের কোনো প্রভিশন নেই। না, বারবার কোথাও কোনো যান্ত্রিক ত্রুটি রয়েছে, আমরা দ্রুত সেটা সমাধানের চেষ্টা করছি। আমি আবার আসবো বিশ্বজিৎ বাবু। অর্চনাদি, একদম প্রতিহিংসা, যে প্রতিহিংসার এখনো প্রতি পরতে তার প্রতিফলন হচ্ছে। দেখুন, যেই কথাগুলো উঠে আসছে যে একটা নারদা কেস থাকতে একটা টাকা পয়সার ট্রানজাকশন, সেই নিয়ে হাইকোর্ট একটা অর্ডার করেছে। সিবিআই ইজ ইনভেস্টিগেশন এজেন্সি, তারা তাদের ইনভেস্টিগেশন করে তারা রিপোর্ট জমা দেবে, এবং তাদের যে ওয়ে অফ ওয়ার্ক, যেভাবে তারা কাজ করে সেইভাবে তারা প্রডিউস করার আগে কেস ডায়েরি এবং অ্যাকিউজদের বারবার এই অভিযোগটা, অর্চনাদি, এই অভিযোগটা তো একদম গোড়ার থেকেই আসছে, এই যে পরাজয়
সেই পরাজয়টা আপনারা মানতে পারছেন না, ঘুর পথে ডিস্টার্ব করে রাজ্য দখলের চেষ্টা, তো বিজেপির দায়টা এখানে বারবার উঠছে। ব্যবস্থা শুনুন, এনকোয়ারিকে রাজনীতিকরণ করা হচ্ছে স্বাধীনতার ৭৩ বছর পরে। এক্স্যাক্টলি, এটাই আপনাদের বিরুদ্ধে অভিযোগ চ্যালেঞ্জ করা হচ্ছে অর্চনাদি, এটাই আপনাদের বিরুদ্ধে অভিযোগ, একটা এনকোয়ারিকে আপনারা পলিটিসাইজ করছেন। সারা আপনি দেখুন, সারা রাজ্যে যেভাবে প্রতিহিংসা, মানুষকে একটা নিজাম প্যালেসের সামনে যে ঘটনাগুলো ঘটলো, মুখ্যমন্ত্রী প্রেজেন্সে যেভাবে ২০০০ লোক জড়ো হয়ে বোতল ছুটছে, জিনিস ছুটছে, রাজ্য প্ররোচনা দিচ্ছে। আজকে সুমোটো একটা মামলা তারা করতে বাধ্য হয়েছে ৩ দিন বাদে। পুলিশদের বড় কর্তারা দাঁড়িয়ে আছে, কোন রকম কিচ্ছু নেই, কোভিড আইনের কিচ্ছু নেই, কোন রকম ব্যবস্থা নেই, শুধুমাত্র কোনো তাদের একজন অপরাধী তিনি কোর্টে প্রডিউস হবেন এবং তিনি যদি তার কোনো দোষ না থাকে তিনি অবশেষে ছাড়া পাবেন, সসম্মানে ফেরত আসবেন, এটাই নিয়ম আইনি ব্যবস্থা। সেখানে এত মুখ্যমন্ত্রীর ধর্নার থেকে, রাজ্যের ৩০০০ লোককে নিজাম প্যালেসের সামনে নিয়ে গুন্ডাগর্দি করার থেকে, কোভিড আইন ভাঙার থেকে, এত কিছু করে বিশৃঙ্খলা, যেভাবে বড় বড় উকিল, আমি নিজে জানি সিদ্ধার্থ লুথরা বা বড় উকিল যারা, তারা এক একটা ফিস নেন কয়েক লক্ষ লক্ষ টাকা, ২৩ লক্ষ টাকা আমি সিদ্ধার্থ লুথরার ৪ বছর আগের ফিস, সেই জায়গা থেকে কোটি টাকা পার ডে খরচা করছে রাজ্যের মানুষের। সেই জায়গাগুলো থেকে মনে করুন, যদি আপনার বিচার ব্যবস্থা বলে ইনভেস্টিগেশন এজেন্সি উইল ডু দেয়ার ওয়ার্ক, তারা সেটা কোর্টে সাবমিট করবেন এবং কোর্ট যদি মনে করেন সেখানে আমি বুঝতে পেরেছি অর্চনাদি, আমি বিশ্বজিৎ কিছু বলতে চান। বিশ্বজিৎ, আমার শুধু সংযোজন, আজ তুষার মেহতা বারবার হিট করেছেন যে জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় ৫-৬ ঘন্টা ওখানে বসে থাকলেন কেন, এমনকি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানতে চেয়েছেন, এই প্রশ্নের উত্তর চেয়েছেন বারবার, যে তিনি কেন বসে রইলেন, এতে প্রভাবিত হয়েছে কিনা, এটা কি স্বাভাবিক? মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়েছিলেন, ওখানে ওনার সহকর্মীরা গ্রেপ্তার হয়েছেন, তাদের প্রতি সহমর্মিতা জানানোর জন্যই উনি গেছিলেন। তার মানে এই না উনি ইনভেস্টিগেশনে কোন রকম বাধা সৃষ্টি করেছেন, সেটা সিবিআই এর একটা গল্প, এবং সিবিআই সেই গল্প বলে মাননীয় মহামান্য কোর্টকে বেশ, বিষয়টা পরিষ্কার। সিংভিও আজ আদালতে এটাই বলেছেন, সলিডারিটি দেখাতে। বিকাশ বাবু, আপনি বলুন। আমার একটা বক্তব্য। হ্যাঁ, আমি আসবো বিকাশ বাবু। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিও প্রশ্ন করছেন যে এটা কি স্বাভাবিক, আপনি আইনজীবী হিসেবে কি বলবেন? একটা সাধারণ কথা বুঝতে হবে যে আমরা তো যখন মুখ্যমন্ত্রী হই বা মন্ত্রী হই, আমাদের একটা শপথ নিতে হয়। সেই শপথটা হচ্ছে আমরা সংবিধানকে মেনে চলবো এবং সংবিধানকে ঊর্ধ্বে তুলে ধরব। তখন আমি একজন সাধারণ দলের কর্মী থাকি না, এটা বুঝতে হবে। আজকে একটা তদন্ত হচ্ছে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে, যে নির্দেশটাকে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিলেন, তারা ব্যর্থ হয়েছেন। অভিযুক্তরা চ্যালেঞ্জ করেছিলেন, ব্যর্থ হয়েছেন। তাহলে এটা কোনো প্রশাসনিক উদ্যোগে তদন্ত নয়, কিন্তু এই উদ্যোগটা হচ্ছে বিচার বিভাগ আদালতের নির্দেশে। তা তার যে একটা স্বাভাবিক পরিণতি, সেই পরিণতির দিকে তো এগোতে দিতে হবে। সেই পরিণতিতে একটা ক্রিমিনাল কেসে কেউ কেউ গ্রেপ্তার হতেই পারে, এটা খুব স্বাভাবিক। এবং গ্রেপ্তার হলে তাদের আইনি সুযোগ অনেক আছে, বিশ্বজিৎ বাবু আমার থেকে ভালো জানবেন। তাহলে ৪ জন কি ৫ জন কি ২৫ জন তাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের ম্যাজিস্ট্রেটের কাছে নেওয়া হবে, সেখানে তারা গিয়ে আইনের সওয়াল করবেন। এইরকম একটা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী তার মন্ত্রিসভা সবাইকে নিয়ে সেখানে উপস্থিত হলেন, এটা ভারতবর্ষের সংবিধানের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর একটা আক্রমণ। ভুলে যাবেন না যে ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্রীয় সাংবিধানিক ব্যবস্থার মধ্যে চলছে, সেখানে মুখ্যমন্ত্রীর নির্দিষ্ট ভূমিকা আছে এবং এই তদন্তকারী সংস্থা তাদের একটা নির্দিষ্ট ভূমিকা আছে। দুর্ভাগ্যজনক, যদি কেউ বলেন উনি ওখানে গিয়েছিলেন সহমর্মিতা জানাবার জন্য, তাহলে বলতে হবে যে সহমর্মিতা বোধটা একটু ভিন্নভাবে হোক, সাংবিধানিক পথ ছেড়ে দিন, ছেড়ে দিয়ে রাস্তায় নেমে সহমর্মিতা করুন। মুখ্যমন্ত্রী হিসেবে ওখানে তার যাওয়াটা অত্যন্ত অসাংবিধানিক হয়েছে, অনৈতিক হয়েছে, এবং যার ফলে প্রভাবিত হতেই পারে। একজন সিবিআই ইন্সপেক্টর বা একটা সিবিআই এর এসপি, তার কি কতটুকু তার পদমর্যাদা এবং অধিকার, যদি দেখে যে মুখ্যমন্ত্রী এসে বলছে আমাকে গ্রেপ্তার করুন নতুবা ওদের ছেড়ে দিন, এর থেকে নক্কারজনক প্রভাব করার মতো ঘটনা
ঘটেছে বলে অন্য কোথাও ভারতবর্ষে আমার মনে নেই, আমার জানা নেই। জানলে আমি বিশ্বজিৎ বাবু। নিশ্চয়ই তাকেও নিন্দা করব। বিশ্বজিৎ বাবু, এমন নয় যে অন্য একজন করেছে বলেই মুশকিলটা আমার হয়ে গেছে। কাজটা সংশোধিত হয়ে যাবে। মুশকিলটা হয়ে গেছে বিকাশ বাবুরাও আজকাল ওই বিজেপি যা বলে ওই তারই কথার প্রতিফলন বিকাশ বাবুদের মুখে শোনা যায়। না না, আমি যেটা বললাম আইন বলছে ভাই, না না না, আইন বলছে। আপনি আমাকে বোঝান, এই যে বললাম আইনের বাইরে বললাম। আইনের বাইরে কিচ্ছু বলছি না আমি। না, আইনেরটাই তো কথা, অন্য কথা বলছেন কেন? আইনটা বলুন, আপনি তো আইনজীবী। চার্জশিট দিল। তা এতদিন ধরে যদি এরা যদি কোঅপারেট না করে থাকে তাহলে চার্জশিট আর আজকে কোভিড পরিস্থিতিতে এই সেটা আদালতে বলুন। কেন করতে হলো? আজকে সেটা আদালতে বলুন। তাদেরকে খালি জেলে পাঠানোর জন্য, তাদেরকে খালি জেলে পাঠানোর জন্য গ্রেফতার। এর মানেটা কি? না বিশ্বজিৎ বাবু, বিকাশ বাবুর বক্তব্য খুব স্পষ্ট। তিনি বলছেন আপনাদের এই অভিযোগগুলো বৈধ কি অবৈধ সেটা আদালত বিচার করবে, আপনার অভিযোগগুলো আদালতে জানান। মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান হিসাবে ওখানে বসে থাকাটা অসাংবিধানিক, অনৈতিক মনে করছেন বিকাশ ভট্টাচার্য? মানতে পারলাম না, আমি মানতে পারলাম না। বিকাশ বাবু যেটা বলছেন সেই কথা আমি মানতে পারলাম না। আজকে মুখ্যমন্ত্রী গেছিলেন সহমর্মিতা জানানোর জন্য এবং দলের তরফ থেকে পরিষ্কার ভাবে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছে। আমাদের নেতা অভিষেক ব্যানার্জি মাননীয় সাংসদ উনি বারবার বলেছেন, উনি টুইট করে বলেছেন যে আমরা কোনো প্ররোচনায় পা দেব না, আমরা আইনের পথে লড়বো এবং কেউ যাতে কোনো প্ররোচনায় পা না দেয়। প্রণয়দা, দেখুন, সেদিন বাড়িতে বসে সমস্ত টিভি চ্যানেলগুলো আমি দেখছিলাম, তো সেখানে সমস্ত টিভি চ্যানেলগুলো একটা কথা লিখছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছে রেখে সেখানে সিবিআই অফিসারদেরকে বলেছেন হয় আমাকে গ্রেপ্তার করুন নয় নিয়ে যেতে দেব না। আর বাইরে গেটের বাইরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছে, পাথর ছুটছে সেন্ট্রাল বাহিনীর উপরে। এই দৃশ্য আমরা দেখেছি। কল্যাণ ব্যানার্জি বাইরে এসে উত্তক্ত ভাষণ দিচ্ছেন। তো আমি জানি না যে সংবাদ মাধ্যমগুলো যেটা দেখাচ্ছিল সেটা আদৌ মুখ্যমন্ত্রী বলেছেন কিনা। আজকে আদালতে যেটা বলা হচ্ছে উনি এমনি গেছিলেন সহমর্মিতা দেখাতে, তাহলে তো একটা বড় কোশ্চেন মার্ক সংবাদ মাধ্যমের উপর আসছে যে সংবাদ মাধ্যম এটা কি করে দেখাচ্ছিল যে মুখ্যমন্ত্রী বলেছেন হয় আমাকে গ্রেপ্তার করুন না তো আমি নিয়ে যেতে দেব না। না আমি প্রণয়দা অন্য হাউসে আমি একটু ক্লিয়ার করে দিই। প্রণয়দা প্লিজ, অন্য হাউসের দায়িত্ব আমাদের নয়। নিউজ 18 বাংলা একদম গোড়া থেকে সেদিন সারাদিন দেখিয়েছে, এখনো একই জায়গায় রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রয়োজনে আমাকে গ্রেফতার করুন, তার বেশি কোনো লাইন আমরা বলিনি। যেটা আপনি বলছেন নিয়ে যেতে দেব না, নিউজ 18 বাংলা এরকম কোনো খবর তথ্য সম্প্রচার করেনি প্রথমত। দ্বিতীয়ত সলিডারিটি যদি উনি দেখাতেই যান তাহলে এর সঙ্গে তার কোনো বিরোধ নেই এই বক্তব্যের সঙ্গে। তিনি সলিডারিটি দেখাতে গিয়ে বলেছেন আমাকে গ্রেফতার করুন। না না, অবশ্যই বিরোধ আছে। না না, অবশ্যই বিরোধ আছে, অবশ্যই বিরোধ আছে। তার কারণ কাউকে গ্রেপ্তার করেছে আমি সহমর্মিতা দেখাতে যেতেই পারি। গভর্নমেন্ট অফিসিয়ালরা তাদের কাজ করছে, তাই বলে কি আমি বলতে পারি না আমাকে গ্রেপ্তার করুন? এটা কোথাও হয় না। এটাই তো হচ্ছে প্রভাব কাটানো। আমার কাউকে গ্রেপ্তার করেছে আমি যেতেই পারি, তার সাথে দেখা করতে যেতে পারি, কিন্তু আমি গিয়ে যদি বলে আমাকে গ্রেপ্তার করুন আর বাইরে যদি তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঘিরে ধরে পাথর ছুঁড়ে, যদি সেন্ট্রাল বাহিনীর উপর পাথর ছড়ে, অবশ্যই এটা হচ্ছে এই যে প্রভাব কাটানো। যদি সত্যি সেদিন মুখ্যমন্ত্রীর 6 ঘন্টা সিবিআই অফিসে বসে থাকাটা প্রভাবিত করে তদন্ত প্রক্রিয়াকে, সেটা কিসের জন্য? যাদের অ্যারেস্ট করা হয়েছে তাদের যেন ছেড়ে দেওয়া হয়, তারা তো এখনো জেলে। অর্চনা দি, না ব্যাপারটা হচ্ছে যে দেখুন, আমি দীর্ঘদিন নিজাম প্যালেসে কাজ করেছি, সেই সুবাদে আমি জানি যে নিজাম প্যালেসের বাইরে কিন্তু রেগুলার রুটিন সেন্ট্রাল ফোর্স থাকে না, এবং সেখানে যখন লোকজন জড়ো হয়ে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করে তখন তারা বাধ্য হয়ে সেন্ট্রাল ফোর্সের বাহিনী ডেকে প্রোটেকশন নেওয়ায়। এই অবস্থাটা তৈরি করা হয়েছে। যিনি আমাদের সাংবিধানিক পদে মুখ্যমন্ত্রীর দায়িত্বে আছেন, তিনি তার সৌজন্য এবং সহমর্মিতা দেখাতে গিয়ে একদম সংবিধান বিরোধী কাজ করলেন, যে তার যাদের 4 জনকে অ্যারেস্ট করছে তাদের নিঃশর্ত ছেড়ে দিতে হবে, এই দাবি তিনি করলেন। এটা আমরা হাইকোর্টের জাজের স্টেটমেন্টের ভার্সনের মধ্যে পেয়েছি। এটা আমার কথা না, এটা প্রেসের কথা না, এটা যে হাইকোর্টের যেটা বেরিয়েছিল সেখানে লেখা আছে
যে প্রেসার ক্রিয়েট করা হয়েছিল, সেই প্রেসারে তারা বলেছে যে নিঃশর্তভাবে এদের ছেড়ে দিতে হবে, নইলে ওনাকে। তো এইটা শুধু প্রেসার তৈরি করা বা প্রভাবিত করা নয়, এটা পুরো সাংবিধানিক পদ্ধতিতে যেভাবে সিবিআই কাজ করছে তার কাজটাকে বন্ধ করে দেওয়ার একটা প্রচেষ্টা, ঘৃণ্যতম প্রচেষ্টা। রাজ্যের প্রধান না, যদি অর্চনাদি আপনি যা বলছেন সেটাই সত্যি হয়, তাহলে সিবিআই সেদিনই কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে একদম তার বিরুদ্ধে আলাদা করে মামলা করলো না? আজ গিয়ে আদালতের রাজ্যের বাইরে নিয়ে যেতে চায় মামলা, সেখানে সকালবেলায় যুক্ত করা হলো মমতা ব্যানার্জির নাম, কেন করলো না সিবিআই? রাজ্যের বাইরে নিয়ে যেতে চায় সেটা তারা সেদিন আসবো বিশ্বজিৎ দা। রাজ্যের বাইরে তারা নিয়ে যেতে চাইছে কেসটা, সেটা ওদের ডে ওয়ানে ওখানে লেখা আছে। এই নয় যে তারা না না, আপনি আমাকে বলুন, আমার জানা নেই, দর্শকদেরও জানার দরকার যে সত্যি কি সিবিআই সেদিন মমতার বিরুদ্ধে কোনো আলাদা করে মামলা করেছিলেন, যে তিনি এই বলছেন তার কথা? কেন তাহলে আইনি পদক্ষেপ কেন করলো না সিবিআই? এত গুরুতর অভিযোগ পড়ে সেদিন নয়, সেদিনে তারা এতখানি তাদের কাজে, একটা ইন্সপেক্টর, একটা অ্যাসিস্ট্যান্ট কমিশনার, একটা ডিসি, সে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী ওখানে বসে আছেন। এইরকম ঘটনা পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষের ইতিহাসেও কেউ দেখেনি। সে ওখানে ধর্ণা দিচ্ছে, বসে আছে, তার বাইরে 3000 লোক, তারা ইট পাথর মারছে, প্রেসের গাড়ি ভাঙছে। এই যে পরিবেশ আপনি বলছেন সিবিআই আধিকারিকরা হতভম্ব হয়ে গিয়ে আইনি পদক্ষেপ করতে পারেননি, তারা তাদের সিডি জমা দিতে পারেননি, তারা ওদের প্রডিউস করতে পারেননি, কোন রকমের উত্তর দিতে চান বিশ্বজিৎ দা? আমি আসবো, স্নেহাশিসদার কাছে আসবো খুব সংক্ষেপে। বিশ্বজিৎ দা, এই কথাগুলো যেটা উনি বলছেন, এই কথাগুলো সিবিআই কি নিম্ন আদালতে বলেছে? এবং সেই কথাগুলোর রিফ্লেকশন অর্ডার শিটে আছে। আর যদি সিবিআই হতভম্ব হয়ে গিয়ে থাকে, তাহলে আমি বলবো সিবিআই এর মতো এরকম অপদার্থ ইনভেস্টিগেটিং এজেন্সি ভারতবর্ষে আর নেই। যদিও সিবিআই নিয়ে আপনাদের মুখেই আমরা অনেক আশার বাণী একসময় শুনেছিলাম, আমি অনির্বাণের কাছে আসবো, তবে চার্জশিট নিয়ে বারবার শাসক দল বলছে যখন চার্জশিট জমা পড়ছে, মানে একটা তদন্ত প্রক্রিয়া শেষে গিয়ে চার্জশিট জমা পড়ছে, তারপর গ্রেফতারি কিসের? এটাই তো অপ্রয়োজন, এখানেই তো রাজনীতি লুকিয়ে। আসুন দেখি সেই চার্জশিট, 53 পাতার চার্জশিটে ঠিক কি বলেছে সিবিআই। সালের 17 মার্চ নারদ কাণ্ডের তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্ট। তার 4 বছর পরে এই মামলার প্রথম চার্জশিট পেশ করলো সিবিআই। 53 পাতার চার্জশিটের নাম রয়েছে ধৃত 4 হেভিওয়েট সুব্রত মুখোপাধ্যায়, ফেরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়। এছাড়াও নাম রয়েছে আইপিএস SMH মির্জার। চার্জশিটে সিবিআই এর দাবি, ইম্পেক্স কনসালটেন্সির প্রতিনিধি সেজে হেভিওয়েটদের সঙ্গে দেখা করেন ম্যাথিউ স্যামুয়েল। বলেন 25 থেকে 30টি বহুজাতিক সংস্থা পশ্চিমবঙ্গের শাখা খুলতে চায়, ব্যবসা বিস্তার করতে চায়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি ধৃত 4 হেভিওয়েটের ঘুষ নিয়ে প্রশাসনিক সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। চার্জশিটে সিবিআই এর দাবি, 2014 সালের 24 এবং 25 এপ্রিলের ফুটেজে দেখা গিয়েছে তৎকালীন মন্ত্রী মদন মিত্রের সামনে ঘুষে 5 লাখ টাকা রেখে দিচ্ছেন ম্যাথিউ। এক ব্যক্তিকে ডেকে সেই টাকা নিয়ে নিতে নির্দেশ দেন মদন। ভারতীয় দণ্ডবিধির 109 ধারা এবং দুর্নীতি দমন আইনের 11, 13(2), 13(1)(d) ধারায় অভিযুক্ত মদন মিত্র। 2014 সালের 2রা মে শুট করা ফুটেজে দেখা যায় মন্ত্রী ফেরহাদ হাকিমকে ম্যাথিউর দেওয়া 5 লাখ টাকা চেতলা অগ্রণী ক্লাবের যুগ্ম সচিব সুধেন্দু সামন্তকে নিতে নির্দেশ দেন তিনি। ভারতীয় দণ্ডবিধির 109 ধারা এবং দুর্নীতি দমন আইনের 11, 13(2), 13(1)(d) ধারায় অভিযুক্ত ফেরহাদ হাকিম। 2014 সালের 16 এপ্রিল এবং 1 মে শুট করা 2টি ফুটেজে দেখা গিয়েছে শোভন চট্টোপাধ্যায়কে। সে সময় কলকাতার মেয়র ছিলেন তিনি। ফুটেজে দেখা যাচ্ছে ম্যাথিউর হাত থেকে 4 লাখ টাকা নিয়ে তোয়ালে জড়িয়ে পাশে রেখে দেন শোভন। ভারতীয় দণ্ডবিধির 109 ধারা এবং দুর্নীতি দমন আইনের 11, 13(2), 13(1)(d) ধারায় অভিযুক্ত শোভন চট্টোপাধ্যায়। 2014 সালের 13 এপ্রিল শুট করা ভিডিও দেখা গিয়েছে সুব্রত মুখোপাধ্যায়কে। দলীয় কর্মীর সামনে ম্যাথিউর থেকে 4 লাখ টাকা নেন তিনি। ভারতীয় দণ্ডবিধির 109 ধারা এবং দুর্নীতি দমন আইনের 11, 13(2), 13(1)(d) ধারায় অভিযুক্ত সুব্রত মুখোপাধ্যায়। চার্জশিটে নিজেদের অভিযোগের সপক্ষে একাধিক সাক্ষ্য প্রমাণের উল্লেখ করেছে সিবিআই। তাদের বক্তব্য, চণ্ডীগড়ের সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের রিপোর্ট অনুযায়ী স্টিং অপারেশনের 73টি ফুটেজের মধ্যে 47টি অবিকৃত।
সেগুলির সঙ্গে কোনো রকম কাটা ছেঁড়া করা হয়নি। তবে সিবিআই এও জানিয়েছে যে ফুটেজে দেখতে পাওয়া প্রভাবশালীদের গলার স্বর মিলিয়ে দেখার বৈজ্ঞানিক কোনো প্রমাণ এখনো তাদের হাতে নেই। গান্ধীনগরে ফরেনসিক ল্যাব থেকে এখনো এর রিপোর্ট আসেনি, তবে অভিযুক্তদের ঘনিষ্ঠেরা তাদের গলার স্বর শনাক্ত করেছেন। যে আইফোনের মাধ্যমে স্টিং অপারেশনটি করেন ম্যাথিউ স্যামুয়েল, সেই সংক্রান্ত কিছু তথ্য এখনো সিবিআই এর হাতে আসেনি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বক্তব্য, সেই তথ্য এলে অভিযুক্তদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হতে পারে। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। এখান থেকে আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে যাব। বিকাশবাবু, তৃণমূল যে যুক্তিটা বলছে, সত্যি তো একটা তদন্ত প্রক্রিয়া শেষ করে চার্জশিট তৈরি করেন তদন্তকারীরা, সেই চার্জশিট পেশের সময় গ্রেফতারির প্রয়োজনীয়তা কি? যারা বলছেন তারা কি সত্যি সত্যি আইনটা ভাবনা চিন্তা করে বলছেন যে আমি চার্জশিট পেশ করেছি বলেই যারা অভিযুক্ত তাদের গ্রেপ্তার করার প্রয়োজন নেই? এটা ঠিক না। কত কত উদাহরণ দেবো, আমার কাছে মামলা চলছে, এমন উদাহরণ আছে যেখানে চার্জশিট ফাইল হয়েছে, সেখানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল দাঁড়িয়ে বলছেন যে না, এ জামিন দেওয়া যাবে না, তা নিয়ে লড়াই হচ্ছে, হবে। একটা উদাহরণ, বিশ্বজিৎবাবু যদি চান আমার সঙ্গে আসবেন আমার চেম্বারে, আমি আপনাকে 100টা উদাহরণ দেখিয়ে দেবো। সেটা কথা নয়, কথা হচ্ছে যে চার্জশিট হয়ে গেলে পরে নিশ্চয়ই যারা অভিযুক্ত তারা এই দাবি করতে পারেন যে যেহেতু চার্জশিট হয়ে গেছে এখন আমাদের আর হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই। এটা তাদের পক্ষে একটা যুক্তি, কিন্তু সেই যুক্তিটা নির্ভর করছে যারা তদন্ত করছেন, তদন্তকারী সংস্থা, তাদের আদালতকে বোঝাতে হবে যে কেন তাদের হেফাজতে নেওয়া প্রয়োজন। এটা বিচার্য হচ্ছে আদালতে। এখন আমরা সবাই আদালতের বাইরে আমাদের সমস্ত রকম ক্ষোভ বিক্ষোভ জানিয়ে দিচ্ছি এবং আদালতের যে বিচার প্রক্রিয়া চলছে আমাদের আলোচনা তাকেও প্রভাবিত করার চেষ্টা করছে। এটা মাথায় রাখবেন। বিকাশবাবু, একটা জায়গা আমি মেনশন করতে চাইবো, আমি আসছি এক্ষুনি আপনার কাছে। করছেন সেখানে আমরা সব মন্তব্য করে দিচ্ছি। বিকাশবাবু, সিবিআই এর যুক্তি যে এদেরকে কাস্টাডিতে রাখা উচিত, তার অন্যতম কারণ এরা প্রভাবশালী, এই চারজনই প্রভাবশালী। সিবিআই এই যুক্তিটা আদালতে পেশ করেনি, অন্তত নিম্ন আদালতে যখন বিচার চলছিল, যখন শুনানি চলছিল, যে এদেরকে আরো ফার্দার ইন্টারোগেশন প্রয়োজন রয়েছে। বলা হয়েছে এরা প্রভাবশালী। তো এই যে চারজন, এরা তো 2016 থেকে, মানে আগের টার্মেও এরা ক্ষমতাসীন ছিলেন, তখনও প্রভাবশালী ছিলেন। তখন যদি এরা প্রভাবিত না করেন, আচমকা এখন প্রভাবিত করবে, সিবিআই এই যুক্তিটাই বা কতটা গ্রহণযোগ্য আপনার কাছে? সেটা আমার কাছে, আমি বিচারক নই, আমার কাছে সমস্ত তথ্য নেই, এটাই আপনারা ভুল করছেন। আমরা একটা হস্তি দর্শন হচ্ছে, হাতির একটা অংশ দেখে আমরা হাতিকে নির্ণয় করতে পারি না। এই তদন্তকারী সংস্থার দায়িত্ব, তারা আদালতকে বোঝাবেন, আদালত তাদের কথা গ্রহণ করতে পারে, নাও করতে পারে, আমরা এই ফতোয়া দিয়ে দিচ্ছি। এই যে আমাদের পক্ষে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করে, মোটেই নয়। কত উদাহরণ দেওয়া যাক, মোটেই নয়। বেশ, এটা একটা যুক্তি হতে পারে অভিযুক্তদের পক্ষে যে তদন্ত শেষ হয়ে গেছে, আমাকে হেফাজতে নেওয়ার দরকার নেই, সেটা আদালত বিচার করবে। খুব স্পষ্ট করলেন বিকাশবাবু, খুব স্পষ্ট করলেন। চার্জশিট নিয়ে যে অভিযোগ লাগাতার তৃণমূল ব্রিগেড থেকে সামনে আসছে, তবে এবার আপনাদের দেখাবো ঠিক কি সওয়াল জবাব, কি হিটেড অল্টারকেশন, কিভাবে বাকযুদ্ধ হলো। একদিকে তুষার মেহতা, অন্যদিকে অভিষেক মানু সিংভি একের পর এক তোপ দাগছেন একে অন্যের দিকে, আর তার মাঝে দুই বিচারপতি, তারাই বা কি বলছেন। আসুন দেখি সেই কথোপকথনের বিশেষ নির্বাচিত অংশ। বুধবারের নারদ শুনানিতে প্রভাবশালী অস্ত্রের শান দিল সিবিআই। 4 হেভিওয়েটের গ্রেফতারির দিন মুখ্যমন্ত্রীর প্রতিবাদ থেকে নিজাম প্যালেসের বাইরে বিক্ষোভ। প্রতিটি ইস্যুকেই হাইকোর্টে হাতিয়ার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এদিন শুনানির শুরুতে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, নজিরবিহীন পরিস্থিতি, এরকম গুন্ডামি কখনো দেখিনি। গ্রেফতারির দিনে জামিন পেয়েছেন 4 অভিযুক্ত। আমরা আদালতে জবাব দেওয়ার সুযোগই পাইনি, আদালতে কেস ডায়েরি পর্যন্ত পেশ করতে পারিনি। এরপর সরাসরি মুখ্যমন্ত্রীর সিবিআই দফতরে যাওয়ার প্রসঙ্গ টেনে সওয়াল। সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, সিবিআই অফিসারদের বিরুদ্ধে আপত্তিকর কথা বলেন মুখ্যমন্ত্রী, গ্রেফতারের হুমকি দেন, বলেন আমাকেও গ্রেফতার করুন। শুনানি চলাকালীন 6 ঘন্টা ধর্ণা দেন মুখ্যমন্ত্রী। বাইরে তখন বিশৃঙ্খল জমায়েত। গোটাটাই করা হয় যাতে অভিযুক্তদের হেফাজতে না নিতে পারে সিবিআই। নিজাম প্যালেসের বাইরে হওয়া বিক্ষোভের প্রসঙ্গ টেনে কেন্দ্রের প্রতিনিধি বলেন,
হাজার হাজার সমর্থক সিবিআই অফিস ঘিরে ফেলেন, পাথর ছোড়া হয়, অফিসারদের হেনস্থা করা হয়, হুমকি দেওয়া হয়। এই পরিস্থিতির জন্যই অভিযুক্তদের আদালতে পেশ করতে পারেনি সিবিআই। শুনানির সময় দলবল নিয়ে আদালতে পৌঁছন পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী। এতে শুধুমাত্র তদন্তকারী নন, গোটা বিচার প্রক্রিয়ায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। নজিরবিহীন চাপের কৌশল এবং গুন্ডামি, এটা ষড়যন্ত্র, পরিকল্পনা করে সিবিআই এর কাজে বাধা দেওয়ার চেষ্টা। সিবিআই পক্ষের এই দাবির তীব্র বিরোধিতা করেন অভিযুক্ত পক্ষের আইনজীবী অভিষেক মানু সিংভি। তিনি পাল্টা দাবি করেন, সিবিআই নিজেই ভার্চুয়ালি শুনানির আবেদন করে। ভিড় ভয় দেখিয়েছে এমন অভিযোগ সিবিআই আগে করেনি। সিবিআই কে কাজে বাধা দেওয়া হয়নি, বিক্ষোভকে অজুহাত হিসেবে ব্যবহার করছে তারা। সিংভির দাবি, বিধানসভা ভোটে হার হজম করতে না পেরেই গ্রেফতার। মামলার 7 বছর পর কি এমন পরিস্থিতি হলো যে গ্রেফতারি এত জরুরি হয়ে পড়ল? 7 বছর পরে এভাবে প্রতিহিংসার কারণে গ্রেফতার করা হলে তো প্রতিবাদ হবেই, এটাই তো গণতন্ত্র। পাল্টা কটাক্ষের সুরে সলিসিটর জেনারেল বলেন, পাথর ছোড়াও কি গণতন্ত্র? গ্রেফতারির দিন মন্ত্রীদের ভূমিকা নিয়ে বেশ কিছুক্ষণ বাকযুদ্ধ চলে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এবং অভিষেক মানু সিংভির মধ্যে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, মুখ্যমন্ত্রী 5-6 ঘন্টা সিবিআই দফতরে, আইনমন্ত্রী আদালতে, এগুলো কি স্বাভাবিক? জবাবে সিংভি বলেন, মুখ্যমন্ত্রী সিবিআই দফতরে যাওয়ায় ভার্চুয়াল শুনানিতে কোনো প্রভাব পড়েনি। বিক্ষোভের সঙ্গে বিচার প্রক্রিয়ার সম্পর্ক কি? বিচারপতি প্রশ্ন করেন, শুনানির সময় আইনমন্ত্রী আদালতে গেছেন এমন কি আমরা কখনো শুনেছি? জবাবে সিংভি বলেন, মুখ্যমন্ত্রী বা আইনমন্ত্রী নন, তারা বিধায়ক হিসেবে গিয়েছিলেন। বিচারপতি বলেন, মন্ত্রী হয়ে যাওয়ার পর আর কেউ সাধারণ বিধায়ক থাকেন না। পাল্টা সিংভি প্রশ্ন করেন, কিসের উপর ভিত্তি করে বলা হচ্ছে যে আইনমন্ত্রী বিচার প্রক্রিয়া প্রভাবিত করেছেন? বিচারক কি আদৌ জানতেন মন্ত্রী সেখানে আছেন? আইনমন্ত্রী আদালত কক্ষে ছিলেন না, আদালত চত্বরে ছিলেন, সেখানে ভিড় ছিল, আইনমন্ত্রী থাকাটাও স্বাভাবিক। সিংভিকে বিচারপতি তখন বলেন, এটা মোটেই স্বাভাবিক নয়। জবাবে বলিউড স্টারদের প্রসঙ্গ টানেন সিংভি, বলেন, এই ধরনের গ্রেফতারিতে আবেগের বহিঃপ্রকাশ ঘটেই থাকে, যেমনটা সলমান খান, সঞ্জয় দত্তের ক্ষেত্রে হয়েছিল। প্রতিবাদের সঙ্গে জামিনের কোনো সম্পর্ক নেই। প্রতিবাদ অনেক সময়ই শৃঙ্খলা মানে না, এটাই গণতন্ত্র। গণতন্ত্রকে এভাবেই মূল্য চোকাতে হয়। মুখ্যমন্ত্রী শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানান, তিনি গান্ধীবাদী পথে প্রতিবাদ করেন। তখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রশ্ন করেন, পাথর ছোড়া কি তবে গান্ধীবাদী পথ? জবাবে সিংভি বলেন, না, কিন্তু মন্ত্রীরা শান্তির আবেদনই জানিয়েছিলেন, ফুটেজ দেখাতে পারি। বিচারপতি প্রশ্ন করেন, আদালতে বিচারাধীন বিষয় নিয়ে পথে নেমে বিক্ষোভ কেন? সিংভি বলেন, আইনের মোকাবিলা আইনি পথে, রাজনৈতিক প্রতিহিংসা হলে তার মোকাবিলা গণতান্ত্রিক পথেই করতে হবে। সিবিআই এর প্রভাবশালী তত্ত্ব খণ্ডন করতে গিয়ে সিংভি মন্তব্য করেন, বিচারক একবারও বলেননি তাকে চাপ দেওয়া হচ্ছে। পাল্টা বিচারপতি প্রশ্ন তোলেন, এটা কি তার অন রেকর্ড বলা উচিত ছিল? সিবিআই চার্জশিটে লিখেছে ওই 4 জনের বিরুদ্ধে তদন্ত শেষ, তারপরেও গ্রেফতার কেন? এদিন সেই প্রশ্ন তোলেন অভিযুক্তদের আইনজীবীরা। এভাবেই দীর্ঘ বাকযুদ্ধ চলে। বৃহস্পতিবার দুপুর 2টোয় ফের শুনানি, ফলে বুধবার জেলেই 4 হেভিওয়েট। ক্যামেরায় অসীম দাস ও শুভব্রত কুণ্ডুর সঙ্গে অর্ণব হাজরা ও অর্পিতা হাজরা, নিউজ 18 বাংলা। আমাদের সঙ্গে 2 আইনজীবী আছেন, আমি অনির্বাণের কাছে আসবো এই প্রসঙ্গে। অনির্বাণ, আজ 2টো প্রেয়ার ছিল সিবিআই এর, যার মধ্যে এই জামিন সংক্রান্ত বিষয়টি ছাড়াও আরেকটি যেটা ছিল তা হলো ভিন রাজ্যেই মামলাটাকে সরিয়ে নিয়ে যাওয়া। আজ সওয়াল জবাব যে গতিতে এগিয়েছে, তুষার মেহতা যে পয়েন্ট রেজ করেছেন, সেই সম্ভাবনা কতটা তৈরি হলো বলে আপনার মনে হচ্ছে? এটা কতটা সম্ভব? দেখুন, আমি প্রাথমিকভাবে বলি যে এই যে পার্টিকুলার সিচুয়েশন তৈরি হয়েছে, সেখানে কখনোই সিবিআই দাবি করেনি যে ভিন রাজ্যে এই ট্রান্সফার, এই কেসটাকে ভিন রাজ্যে ট্রান্সফার করতে হবে। সেটা সিবিআইয়ের আবেদন ছিল না, এটা কখনোই ছিল না। সিবিআই এখনো পর্যন্ত এই আবেদন কখনো করেননি। আমার থেকে অনেক বর্ষিয়ান আইনজীবী বিকাশ বাবুকে আমি অত্যন্ত সম্মান করি, বিশ্বজিৎ বাবু আছেন, ওনার অত্যন্ত সম্মান করি। আপনি ওনাদের কাছ থেকেও জানতে পারেন যে এই আবেদন করতে গেলে অনারেবল সুপ্রিম কোর্টে গিয়ে করতে হয় ট্রান্সফার অ্যাপ্লিকেশন। অন্য রাজ্যে স্থানান্তরের একমাত্র এখতিয়ার আছে সুপ্রিম কোর্টের, অনারেবল হাইকোর্টের সেই এখতিয়ার নেই। অনারেবল হাইকোর্ট খালি একটা সেশনস ডিভিশন থেকে আরেকটা সেশনস ডিভিশনে ট্রান্সফার করতে পারেন ওনার এখতিয়ারভূত অঞ্চলের মধ্যেই। তো তাই জন্য প্রাথমিকভাবে এই যে রাজ্য স্থানান্তর, তার কোনো আবেদন কিন্তু সুপ্রিম কোর্ট, তার আবেদন কিন্তু সিবিআই করেনি। সিবিআই যেটা করেছেন, সিবিআই করেছেন যে ব্যাংশাল কোর্ট থেকে ওই মামলা যেন অনারেবল হাইকোর্টে বিচার হয়,
বা অন্য কোথাও বিচার হয় তার আবেদন করেছেন। তো একদিকে কেমন কন্ট্রাডিক্টরি, একদিকে ওই আবেদনের মধ্যে অন্য কোথাও মানে অন্য কোনো সেশনস ডিভিশনে, অর্থাৎ অনারেবল হাইকোর্টেই ওনারা বিচার চেয়েছেন। এবার অনারেবল হাইকোর্ট হয় নিজে বিচার করবেন বা অন্য কোনো সেশনস ডিভিশনে যদি ওনাদের আবেদন গৃহীত হয় তাহলে অন্য কোনো সিবিআই তো অলরেডি ক্যাভিয়েট দাখিল করে রেখেছে সুপ্রিম কোর্টে। সেটা তো সুপ্রিম কোর্টে করেছে, কিন্তু সুপ্রিম কোর্টে যে 406 সিআরপিসি অনুযায়ী যে আবেদন করা ট্রান্সফার অফ ক্রিমিনাল কেসেস, সেটা কিন্তু সুপ্রিম কোর্টে কখনোই সিবিআই করেননি। অর্থাৎ এই যে রাজ্য স্থানান্তরের কোন রকম প্রক্রিয়া এখনো পর্যন্ত আমি জানতে পারিনি যে সিবিআই করেছেন। অর্থাৎ ওনারা একদিকে বলছেন যে এই রাজ্যের আইন ব্যবস্থায় ওনারা সন্তুষ্ট নন এবং ওনারা তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারছেন না, আরেকদিকে ওনারা এই অনারেবল হাইকোর্টে এই আবেদন করছেন যে মামলাটি ব্যাংশাল কোর্ট থেকে সরিয়ে অনারেবল হাইকোর্টে দেওয়া হোক বা অন্য কোথাও দেওয়ার কথা ওনারা বলেননি, অনারেবল হাইকোর্ট মনে করলে দিতে পারেন। তো এই যে একটা বিতর্ক সৃষ্টি করছে, মানে আপনি বলছেন এটা আসলে ইমপ্রেশন তৈরি করার চেষ্টা হচ্ছে যেখানে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, এখানে আইন ব্যবস্থা প্রভাবিত হবে, বিচার ঠিক করে হবে না, কিন্তু টেকনিক্যালি চাইছেন না। হ্যাঁ, আরেকটা কথা বলতে চাই, এবং অবশ্যই ওনারা টেকনিক্যালি চাইছেন না। এই যে 4-6 ঘন্টা ধরে একটা হিয়ারিং হলো, ভার্চুয়াল হিয়ারিং হলো, সেদিন জামিনের আবেদনের হিয়ারিং হলো, সিবিআই বললেন যে সেখানে পরবর্তীকালে জামিন হয়ে যাওয়ার পরে বা জামিন হওয়ার হিয়ারিং হওয়ার পরে ওনাদের মনে হলো যে ইনফ্লুয়েন্সড হয়েছে। তো কারা ইনফ্লুয়েন্স হলো? মুখ্যমন্ত্রী তো সিবিআই অফিসে বসেছিলেন, তো সিবিআই ইনফ্লুয়েন্স হলো না ওই মহামান্য বিচারক ইনফ্লুয়েন্স হলেন? মহামান্য বিচারক যদি ইনফ্লুয়েন্স হলেন তিনি তার অর্ডার শিটে নোট করতেন বা তার না আইন মন্ত্রী ব্যাংশাল কোর্টে পৌঁছে গিয়েছিলেন, তার নিজের উপস্থিতি এটা প্রভাবিত করতে পারে। সিবিআই যদি এই অভিযোগ করেন যে আমাদের রাজ্যের কোন একজন মাননীয় বিচারক ইনফ্লুয়েন্সড হয়েছেন, তাহলে কিন্তু এটা বিচার প্রক্রিয়ার প্রতি অনাস্থা প্রদর্শন করা। আমি বিকাশ বাবুর রিঅ্যাকশন খুব দ্রুত আমি আসবো অনির্বাণ। বিকাশ বাবু, দেখুন সিবিআই কি প্রেয়ার করেছে না করেছে কাগজপত্র তো আমার কাছে নেই, যারা কাগজ দেখেছেন তারা বলতে পারবেন। কিন্তু আমাদের রাজ্যে একটা দুর্ভাগ্যজনক ঘটনা আছে যে এখানকার সারদা তদন্ত সমস্ত ট্রান্সফার হয়ে গেছে উড়িষ্যায়, ভুবনেশ্বরে। অতএব আমাদের রাজ্যে তৃণমূলের লোকেরা এবং অন্যান্য রাজনৈতিক দলের লোকেরা তারা শান্তিপূর্ণভাবে রাজনৈতিক নেতাদের সঙ্গে দুর্নীতির মামলাকে করতে দেবেন না, কেন তাদের রাজনীতি হচ্ছে দুর্নীতি এবং রাজনীতি, এই দুটো সমন্বয়। তাই এই অবস্থা তৈরি হচ্ছে, অন্য কোনো কারণ না। বিকাশ বাবু যা বলেন তার উত্তর নেব আমরা তৃণমূলের থেকে। একটা ছোট্ট ব্রেক, কোথাও যাবে না, জনতার দরবারের সঙ্গে থাকুন, এক্ষুনি ফিরছি 3 মিনিট পর। अब तो छोड़ भाई, ये विनग्रिप की पकड़ है। SRMB विनग्रिप सीमेंट को पकड़ेगी टाइट, आपके घर को रखेगी ऑलवेज ऑलराइट। SRMB TMT चैंपियंस की पसंद। এই যে নারদ মামলার হেভিওয়েট শুনানি হলো, যা আবার বাকিটা আগামীকাল হবে, কোথাও কি এই মামলায় রাজ্য থেকে সরতে পারে এরকম একটা জল্পনা, একটা সম্ভাবনার জায়গা খুব প্রবল হয়ে সামনে আসছে, যার উত্তর আমরা বিরতির আগে নেওয়ার চেষ্টা করলাম দুই বিশিষ্ট আইনজীবীর থেকে। বিকাশ বাবু বললেন এ রাজ্যে এরকম নজির রয়েছে যে দুর্নীতি রাজনীতি মিলেমিশে যায়, যার ফলে বাধ্য হতে হয় রাজ্যের বাইরে নিয়ে যেতে। এক্ষেত্রে সেরকমই পরিবেশ আবার তৈরি হতে পারে, ফলে আইনি প্রসপেক্ট আছে। আমার সঙ্গে স্নেহাশিসটা আছেন, স্নেহাশিসটা উত্তর দিন প্লিজ। আচ্ছা দেখুন, 2017 সালে হরিয়ানার গডম্যান গুরমিত সিং গ্রেপ্তারের পর এবং জয়ললিতা, তামিলনাড়ুতে জয়ললিতা গ্রেপ্তারের পর যেভাবে সেখানে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছিল, যেভাবে মৃত্যু সুইসাইড ঘটেছিল, সেখানে কিন্তু মামলা সরানোর কোনো প্রশ্ন আসেনি। শুধু বাংলার উপরে এই যে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রে যারা আছে তাদের যে বাংলার প্রতি যে আঘাত, এটা কিন্তু বারবার প্রমাণিত হয়েছে। বাংলায় সেরকম কোনো ঘটনা ঘটেনি। আমি আপনাদের একটা কথা বলছি যে সিবিআই নিম্ন আদালতের সিবিআই কোর্টে জামিন গ্রাহ্য হওয়ার পর তারপর কিন্তু সিবিআই এই সমস্ত যুক্তিগুলো সাজাচ্ছে। এখন যে যুক্তিগুলো সিবিআই দিচ্ছে এটা জামিন ঘোষণা করার পর দিচ্ছে। এখন কিন্তু সিবিআই ভুলে গেছে, আর যুক্তি দেওয়ার চেষ্টা করছে না যে গ্রেপ্তার কেন করা হলো, সেটা যে অনৈতিক হয়েছে এটা সিবিআই জানে বলেই এখন সম্পূর্ণ যুক্তিটা দিচ্ছে 17 তারিখে ইনসিডেন্টগুলোকে নিয়ে। আমার একটাই কথা, এখন করোনা পরিস্থিতিতে ভার্চুয়াল শুনানি এটা স্বাভাবিক,
এবং সেই ভার্চুয়াল শুনানিটাই হয়েছে, কিন্তু সিবিআই যুক্তি দিচ্ছে তারা নাকি ফিজিক্যালি নিয়ে যেতে পারেনি। এটা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে সিবিআই। তার কারণ হচ্ছে না, রাজ্য পুলিশ আমার একটা প্রশাসন ছোট্ট গ্রিন বিষয় করিডর জানার রেখেছিল। চেষ্টা, আপনারা যে কথা বলছেন যে এটা অন্যায় হয়েছে সিবিআই জানে, তাই এখন অন্য যুক্তি সাজাচ্ছে। একেবারে অন্য সিবিআই এর যুক্তি অন্যায়টা নিয়ে আপনারা আদালতে দৃষ্টি আকর্ষণ করেছেন, নথিবদ্ধ করেছেন আদালতে। হ্যাঁ, কি বলছেন? সিবিআই যে অন্যায়ভাবে গ্রেফতার করেছে, এই কাজটা অন্যায় হয়েছে, আদালতে নথিবদ্ধ করেছেন এই বিষয়টা। আমরা ওই জায়গাটাই স্থির আছি যে চার্জশিটের পর কখনো এই গ্রেফতার আর করা যায় না। তার কারণ হচ্ছে ফার্দার ইনভেস্টিগেশনের যেখানে প্রয়োজন নেই সেখানে গ্রেফতারটা কেন? আমি বিকাশ বাবু, তিনি একজন বড় লয়ার, আমি তিনি যেটা বললেন যে গ্রেফতার এরকম হতে পারে না। না না, ঠিক আপনারা বলছেন, আমার বক্তব্য এটা নিয়ে কোর্টে যাচ্ছেন না, যে কথা বলছে বিজেপি। কেন যাচ্ছেন না? আমার সঙ্গে বিশ্বজিৎ দা আছেন। বিশ্বজিৎ দা, আপনারা পুলিশ কমিশনারকে চিঠি দিলেন, গড়িয়াহাট থানায় মামলা হলো, কিন্তু আদালতে এটা নোটিফাইড হলো কি জানালেন আপনারা? সম্ভবত যোগাযোগ এই মুহূর্তে আমরা করতে পারছি না। দিলীপ ঘোষের একটি মন্তব্য আপনাদের সামনে আনবো। তিনি বলেছেন, যতবারই নেতাদের বিরুদ্ধে কোনো আইনি প্রক্রিয়া শুরু হয়েছে ততবারই বাধা হয়ে সামনে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যতবার সিবিআই অ্যাক্টিভ হয় এখানে আর দুর্নীতিগ্রস্ত নেতা বা অফিসারদেরকে আইনের সামনে আনার চেষ্টা করে, সবচেয়ে বড় বাধা হিসেবে মমতা ব্যানার্জি দাঁড়ান। এর আগে রাজীব কুমারের কেসের সময় আমরা দেখেছি, যখন সিবিআই অফিসাররা বারবার ডাকার পরে রাজীব কুমার আসেন না, তার বাড়িতে যখন জিজ্ঞাসাবাদের জন্য যান, সেখানে পুলিশ পৌঁছে যায়, তাদেরকে অ্যারেস্ট করে, এবং মমতা ব্যানার্জি নিজে গিয়ে তার বাড়িতে পৌঁছে যান এবং ধর্ণাও দেন। এবারও ঠিক তাই হয়েছে। তার দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীদেরকে বাঁচাবার জন্য তিনি রাস্তায় নেমেছেন, হাজার হাজার লোক জড়ো করে সিবিআই অফিস ঘেরাও করেছেন, গভর্নর হাউস ঘেরাও করেছেন, সেন্ট্রাল ফোর্সের উপরে ইট পাথর মারা হয়েছে। তিনি নিজে সিবিআই অফিসে গিয়ে 6 ঘন্টা অবস্থান করেছিলেন এবং যাতে এই নেতাদেরকে ঠিকঠাক জিজ্ঞাসাবাদ করা না যায়, কোর্টে নিয়ে যেতে না পারেন, তার জন্য সব চেষ্টা করেছেন। আমার মনে হয় আজকের বিচার প্রক্রিয়ার যে গতিমুখ, সেটা মমতা ব্যানার্জির দিকে হয়েছে, কারণ তিনি প্রধান বাধা বিচারের পক্ষে, ন্যায়ের পক্ষে। প্রণয়দার কাছে আসি। আইন তদন্ত এগুলো নিজের গতিতে চলবে প্রণয়দা, কিন্তু এই যে উদাহরণগুলো আমরা দিলীপ বাবুর মুখে এখন শুনলাম, রাজীব ক্ষেত্রে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে বাধা তৈরি করেছেন আইনি প্রক্রিয়ার ক্ষেত্রে, তাতে তো রাজনৈতিকভাবে তৃণমূলের কোনো ক্ষতি হয়নি। এইবারের ম্যান্ডেটই তো তার প্রমাণ। তো এটাকে আপনারা রাজনৈতিকভাবে কিভাবে কাউন্টার করবেন? কারণ তৃণমূল আপ্রাণ চেষ্টা করছে আপনাদের সঙ্গে এই প্রক্রিয়াটা জড়িয়ে দিতে, এবং সেটা এস্টাবলিশ করে ফেলছে অলরেডি। না দেখুন, প্রথম কথা হচ্ছে যে রাজনীতির প্রশ্নটা আসছে কেন, যে এই যে 72 বছর 74 বছরের শিশুরা এটা কি জানতো না যে অবৈধভাবে ক্যাশ হাতে নেওয়া এটা অন্যায়? তারা কি জানতো না? তারা 2014 সালে যখন সেই ক্যাশটা নিল, হাতে করে যখন ক্যাশ নিল, তো এটা তো অন্যায় করেছেন। এটা একটা ঘটনা না, এটা সারা রাজ্য জুড়ে যে কাটমানি শিল্পটা চলছে। ফিরহাদ হাকিম বলছে এই টাকাটা তো আমার জুনিয়ররা নেয়। অর্থাৎ ছোট থেকে বড় এই যে কালচারটা চালু হয়েছে, এই কালচারের বিরুদ্ধে এই মুহূর্তে আপনাদের শিবিরেও আছেন, তাকেও দেখা গিয়েছিল ভিডিওতে তোয়ালে মুড়ে টাকা নিচ্ছেন, তিনি কোথাও সিনে নেই। দলনেতা শুভেন্দু অধিকারীর মুখ দিয়ে এগুলো বলান। না না, কোন শিবিরে আছে সেটা বড় কথা না। আমরা তো বলছি সবার বিরুদ্ধে তদন্ত হয়ে সবার শাস্তি পাওয়া উচিত। কোথাও কি আমরা বলেছি এর বিরুদ্ধে হবে, এর বিরুদ্ধে হবে না? আমরা কি কোথাও কখনো বলেছি একটি অন্যায় হয়েছে? এখন দৃশ্য তো তাই হচ্ছে, বিজেপিতে যোগদান করলে তারা বাদ হয়ে যাচ্ছে। আপনাদের মত চাপিয়ে দেবেন না। যদি আপনারা দেখে থাকেন কোথাও আমরা বলেছি এদের হবে, এদের হবে না, কোথাও বলেননি, কোথাও বলেননি, সেই বাইরে আপনারা কোথাও বলেননি, আমরা বলেছি কোথাও নেই। কিন্তু যে ছবিটা এই মুহূর্তে বাংলার মানুষের কাছে আছে, যাদের যাদের দেখা যাচ্ছে অ্যারেস্ট করতে, তার পাশে বারবার যে প্রশ্নটা উঠছে, শুভেন্দু অধিকারীও ছিলেন সেই ভিডিওতে, মুকুল রায়ও ছিলেন, তাহলে তারা নেই কেন? এই প্রশ্নটার রাজনৈতিক উত্তর তো দিতে হবে আপনাদের। অর্চনাদি দিচ্ছেন, প্রণব আমি আসবো। অর্চনাদি, এই প্রশ্নের উত্তর তো সিবিআই দিতে পারবে। সিবিআই তো কেন্দ্রীয় সরকারের হাতের পুতুল, সে আর কি জবাব দেবে? অর্চনাদি, সে তো বলছি যে যেই গ্রাউন্ডে আজকে সৌগত রায়, অপরূপা পোদ্দার বা প্রসূন ব্যানার্জি, কাকলি ঘোষ দস্তিদার, তাদের সম্বন্ধে কিছু হয়নি, সেই গ্রাউন্ডেই শুভেন্দু আসবে। ল উইল টেক ইটস ওন কোর্স। এখানে আমি একটা অন্য প্রসঙ্গে কথা বলি। ধরুন সুব্রত মুখোপাধ্যায়, এরা সকলেই হাসপাতালে আছেন। সুব্রত বাবুর বয়স 77, তাকে নেবুলাইজার দিতে হচ্ছে, তার শ্বাসকষ্ট হচ্ছে।
এই ধরনের একটা ছবি বা এই ধরনের বার্তা যখন সাধারণ মানুষ, প্রায় 50% মানুষ তো তৃণমূলকে ভোট দিয়েছে এবারেও, এটা কোথাও একটা বুমেরাং হবে না বিজেপির জন্য রাজনৈতিকভাবে? আমি একদম রাজনীতির দিক থেকে বলছি। একটা জিনিস মাথায় রাখতে হবে, হতে পারে তারা 50% মানুষের ভোট পেয়েছে, বিজেপি কিন্তু পশ্চিমবাংলায় খুব কম ভোট পায়নি, বেশ ভালো ভোট পেয়ে আমরা একটা জায়গায় উঠে এসেছি, এইটা প্রথম কথা। দ্বিতীয় কথা, প্রত্যেকটি অসুস্থ মানুষ নেতা যারা হয়েছেন তাদের অতি দ্রুত সুস্থতা কামনা করি এবং ডাক্তার হিসেবে মনে করি তাদের তাড়াতাড়ি সুস্থ হওয়া প্রয়োজন। কিন্তু এই যে যেই কথাগুলো, আমার খুব সিম্পল প্রশ্ন, এটা কি সিম্পথি পাবে তৃণমূল? রাজনৈতিক ডিভিডেন্ড পাবে তৃণমূল? আপনার কি মনে হয়? দেখুন, দুর্নীতির সঙ্গে রাজনীতি মেশালে কিন্তু ডিভিডেন্ড আসে না। সাধারণ মানুষ আজকাল অত্যন্ত সজাগ, তারা বোঝেন করাপশন, টাকা নেওয়া, তার বিচার, এবং সেই জায়গা থেকে রাজনীতিতে ডিভিডেন্ড পাওয়া যদি কেউ আশা করে সেটাকে মেশানো যায় না, মানুষ বুঝবে। দেখুন, তদন্ত হবে, দুর্নীতির বিরুদ্ধে তদন্ত হবে, বিচার হবে, সবটাই আমরাও সেটাকে করি। আমরা কিন্তু প্রথমে বলেছিলাম যে করোনা মোকাবিলা টাস্ক ফোর্সের শীর্ষে রয়েছে ফিরহাদ হাকিম। এইটা কি সেই সময় যখন এইভাবে সিবিআই কে কাজে লাগানো হলো, আজকে অক্সিজেন নেই, আজকে ভ্যাকসিনের সাপ্লাই নেই, এই অবস্থায় মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে, সেখানে এই যে কাণ্ডগুলো, দুর্নীতির বিরুদ্ধে 70 বছর লড়াই চলছে, দুর্নীতির বিরুদ্ধে 70 বছর লড়াই করছে আমরা সবাই, কিন্তু দুর্নীতি এখনো কম বেশি হয়ে গেছে। রাস্তায় নেমেছেন, অভিযোগ বিজেপি করছে, অভিযোগ পাল্টা অভিযোগের শেষ নেই। রাজনীতিতে এটাই চেনা পথ, কিন্তু আইনি যুদ্ধ যেভাবে শুরু হয়েছে সেখানে রাজনৈতিক ফায়দা আদৌ হবে, হলে কোন দলের, সে নজর আমরা রাখবো আগামীকাল দুপুর 2টোর দিকে, কারণ ফের শুনানি। আর আজকের মতোই সবার আগে সব আপডেট নিউজ 18 বাংলা আপনাকে দেবে। সঙ্গে থাকুন জনতার দরবারের, সঙ্গে থাকুন নিউজ 18 বাংলা।